সমুদ্রের তীর ঘেঁষে গড়ে ওঠা নগরী হালি শহরে নুবাদের বাসা। 12 তলা বিশিষ্ট ভবনের 9 তলায় নুবাদের ফ্ল্যাট। এই ভবনে 10 তলায় জিতুর ছোট খালা কবিতাও থাকেন। বারান্দায় দাঁড়ালে যত দূর চোখ যায় সমুদ্রের অপার সৌন্দর্য চোখে ভেসে আসে। মুহূর্তেই সমুদ্র থেকে আসা হিমেল বাতাসে পুরো তনুময় সতেজ হয়ে যায়। পরবর্তী ভিড় করা বড় বড় জাহাজগুলো খালি চোখে দেখা যায় হাড়হামেশাই। জিতুর মন স্নিগ্ধতায় ভরে গেছে। শ্বশুরবাড়ি এসে মনটা বেশ হালকা লাগছে। লোক আসলে ঠিকই বলে, শ্বশুরবাড়ি মধুর হাড়ি। তবে সমুদ্র দেখে মনটা আরও বেশি প্রাণবন্ত ও ফুরফুরে হয়ে গেছে। এজন্য বোধহয় কবিরা বলেন, রেলগাড়ির মতো ছুটন্ত জীবনে মাঝে মাঝে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যান্ত্রিকময় জীবনের বিষণ্ণতায় মোড়ানো অবসাদ মুহূর্তে শীতলতায় পূর্ণ হবে। সবুজ প্রকৃতি ঘেরা পাহাড়ও ঘুরে দেখ, মাঝে মাঝে নিজেকে প্রাণবন্ত এক কিশোর মনে হবে, শৈশবের মতোই উচ্ছ্বাসিত হবে। তাই ছুটন্ত জীবনে নিজেকে বিশ্রাম দিয়ে একটু পরখ কর। ক্লান্তি হতাশা দূর হয়ে সতেজতা আসবে মন থেকে। দীর্ঘ 4 ঘন্টার ভ্রমণ শেষে বন্ধুমহল সহ সবাই বেশ ক্লান্ত। দুপুর 1টে এসে পৌঁছে বন্দর নগরী চট্টগ্রামে। দীর্ঘ ভ্রমণে যেখানে সবাই হাঁপিয়ে উঠেছে সেখানে দিব্যি হৃদি বকবক করে যাচ্ছে। কিছু সময়ের মাঝে চিন্ময়ের মায়ের সাথে তার বেশ গলায় গলায় ভাব জমে গেছে। সোনিয়াও মন খুলে কথা বলেছে। দুজনেই একসাথে কথা বলেছে, আবার মাঝে মাঝে হেসে উঠেছে। দৃশ্যটা চিন্ময়ের বেশ নজর কালো। কি দারুণ দৃশ্য! ঠিক কতদিন পর তার মা এভাবে হাসছে। একটা পিচ্চি মেয়ে তার মাকে কত যত্ন করছে, অথচ কুতুম সে তো এই মেয়ের থেকে গুনে গুনে 3-4 বছরেই বড় হবে। কিন্তু কিভাবে মানুষকে সম্মান দিতে হয় সে বোধটুকুও নেই। আর যত্ন সে তো অনেক দূর। তবে এত কিছুর মাঝেও নজর কাড়ার সৌন্দর্য ছিল ভাত খাওয়ানোর সেই দৃশ্য। তার মা তাকে ছাড়া কারোর হাতে খেতে পায় না। মামা বাড়িতে ফিরে তখন তার মামা পরম যত্নে বোনকে খাইয়ে দিত। এছাড়া আর কারোর উপর তার মা কখনো সন্তুষ্ট হয়নি। বাস্তবতা আসলেই অন্য কিছু। যত্ন করতে পারলে একটা পিচ্চি মেয়েও মন জয় করতে পারে। রীতি বোধহয় তার উৎকৃষ্ট উদাহরণ। দুপুরের খাবার শেষ হয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চলো। সবাই বিশ্রাম নিতে মরিয়া। বন্ধু মলের সবগুলোই কবিতার বাসে চলে গিয়েছে। শুধু চিন্ময় মায়ের পাশে বসে আছে। সে বসে বসে রীতি আর মায়ের খোশ গল্প দেখছে। জিতু বারান্দায় বসে আছে, প্রায় ঘন্টাখানেক হতে চলো। তার বেশ ভালো লাগছে। একদম 5 তারকা হোটেলের মতো উপভোগ্য দৃশ্যের মতো। ফ্রিতে সমুদ্রের সৌন্দর্য এবং একসাথে জামাই আদর, একে বলে রাজকপাল। নোপা বাসি এসে সবার আগে নিজের পরনের শাড়ি ছুঁড়ে ফেলেছে। মনে হচ্ছে কি এক ভারী পাথর পড়ে আছে। মানুষ কিভাবে পড়ে থাকে? তার তো 2 দিনেই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তড়িঘড়ি ব্যাগ খুলে কালো লাল মিশ্রণের লং কুর্তি পরেছে। নিজেকে বেশ হালকা লাগছে এখন। খাওয়া দাওয়া শেষ করে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। 2 চোখ তন্দা করে বারবার মুদে যাচ্ছে, কিন্তু ঘুমোতেও পারছে না। যেহেতু বারান্দায় যখন তখন রুমে প্রবেশ করবে। গত 2 দিন দুজন 2 রুমে ছিল, কিন্তু আজ একই রুমে থাকতে হবে। সেই ভয়ে আটকে উঠছে। বেশ কিছু সময় পার হলো এভাবে ঝিম মেরে। শেষে না পেরে কম্বল গায়ে দিয়ে বিছানায় এক কোণে শুয়ে পড়ল। ঘুম ভাঙল তার বেশ কিছু সময় পর। সময় কতক্ষণ হলো বুঝতে পারল না। বারান্দার দরজা বন্ধ, জানালার পর্দাও টানানো। পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। তার অবচেতন মন জিতুকে খুঁজল। লোকটা গেল কোথায়? তখন তো বারান্দায় দাঁড়িয়েছিল। হাওয়া হয়ে গেল নাকি? নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু যখন নড়তে গেল সে ভূত দেখার মতো চমকে উঠল। অবিশ্বাস্য নজরে তাকালো। জিতুর শক্তপোক্ত হাত তাকে জড়িয়ে ধরে রেখেছে। লোকটা তাকে জড়িয়ে ঘুমাচ্ছে। ভাবতে তার অস্থির লাগছে। আচমকা শরীর হিমশীতল বরফে নাই জমে গেল। বক্ষস্থল থেকে উচ্চ শব্দে টিপ টিপ শব্দ ভেসে আসছে। এলো কি মা ধরিবাজ! তার ঘুমের সুযোগ নিয়ে তাকে জড়িয়ে ঘুমাচ্ছে, অথচ জেগে থাকলে কি ভাব দেখায় যেন তাকে চেনেই না। বিছানা ছেড়ে সে উঠতে চাইল, কিন্তু জিতু তাকে সাপের নেই পেঁচিয়ে রেখেছে। হাতের বাঁধন এত দৃঢ় ছাড়তে পারল না। তার মন বলছে এই জিতুর ডিম মোটো ঘুমাচ্ছে না, ঘুমের ভান ধরে আছে। কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে চোখের সামনে হাত নাড়ল, কিন্তু চোখের পাতা নড়ল না। তার মানে ঘুমাচ্ছে। তাহলে এত দৃঢ় বাঁধন কিভাবে সম্ভব? ফের আরও একবার চেষ্টা করলো। কোনো রকম যান বাঁচিয়ে বের হলো। তার মস্তিষ্ক এটা বুঝতে পারল না এলো ঘুমালো কখন। সে টেরই পেল না। কি সাংঘাতিক ব্যাপার! দরজা খুলে হাঁপাতে লাগলো। আচমকা চোখ পড়ল ড্রয়িং রুমে। রিদি, চিন্ময়, সোনিয়া আন্টি আর তার মায়ের মাঝে চলছে লুডো খেলার তুমুল লড়াই।
কে কাকে হারাবে সেই নিয়ে টান টান উত্তেজনা। তার মা আর সোনিয়া আন্টি পার্টনার, অন্যদিকে হৃদি আর চিন্ময় পার্টনার। তাদের খেলা দেখে ভালোই লাগলো। তারও ইচ্ছে করছে খেলতে, কিন্তু তার পার্টনার কে হবে? ওই জিতু টিম। অধর কোণে সূক্ষ্ম হাসির রেখা ভেসে উঠল। এখন তো ঘুমাচ্ছে, তাকে একটু মজা দেখানো যায়। সত হলো তার একমাত্র জামাই। নিজ মনে কুটিল হাসলো, খুব সাবধানে পা ফেলো রুমের মাঝে। জিতুর চোখে ফের এক হাত নাড়ালো। না, মহাশয় খুব আরামে ঘুমাচ্ছে। সে তার মহান কার্যসিদ্ধি করলো আলতো হাতে। ধীরে ধীরে বেরিয়ে এলো রুম থেকে। নিজের কাজ শেষে মুখ চেপে ধরল। মনে পড়তেই তার হাসি উপচে পড়ছে। কি যে মজা হবে আজ। কিছু সময়ের মাঝে বন্ধু মহলের সবাই হাজির। পুরো ঘর বন্ধু মহলের আগমনে মুখরিত। জিমান এসে জিতুকে খুঁজল। তার এখন পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। এই সময়টা সৈকতে ঘোরার সবচেয়ে সেরা মুহূর্ত। নুবাকে ডাকলো। ভাবি, জিতুকে ডাক দিন তো, আমরা এখন বের হব সূর্য অস্ত যাওয়ার আগে। বন্ধুমহলের কেউ ভাবি ডাকলে লজ্জে সে আড়ষ্ট হয়ে যায়। অস্বস্তিতে ভোগে দীর্ঘ সময়। স্বাভাবিক হতে তো কিছু সময় অবশ্যই লাগবে। সে আমতা করলো। রুমেই আছে, ঘুমাচ্ছে। জিমান কিছু না ভেবে নুবাকে বলল। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। সে নুবার রুমে প্রবেশ করলো। ঘুটঘুটে অন্ধকার রুম দেখে সুইচ বোর্ডে চাপ দিল। বিছানায় কম্বলের নিচে জুপুতুপু হয়ে ঘুমাচ্ছে জিতু। জিমান গিয়ে কম্বল সরিয়ে চেঁচিয়ে উঠল। ওই নয়া জামাই ওঠ, পড়ে পড়ে আর কত ঘুমাবি? জিতু নড়ে চেয়ে উঠল। চোখ দুটো টেনে টুনে কোনো রকম খুলল। চোখের সামনে জিমানকে দেখে কিঞ্চিত ভরকালো। সে তো বউকে জড়িয়ে ঘুমিয়েছিল। কোমল হাতটি দেখলো তার বউ উধাও। নিজ মনে বিড়বিড় করলো, বেয়াদব বউ, তাকে রেখে পালিয়েছে। জিমানকে দেখে তন্দা ঘুরে উঠে বসলো। মুখে এখনো তার হাই আসছে বারবার, কিন্তু সে দেখলো জিমান তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে হাঁ হয়ে কি দেখিস? জীবনে প্রথম দেখলি নাকি? জিমান কিঞ্চিত হাসলো, টিপ্পনি মেরে বলল, বিশ্বাস কর, তোর এত সুন্দর ঘুমন্ত চেহারা আজ প্রথমবার দর্শন করলাম। আসলে লোকই ঠিকই বলে, বউয়ের পাশে পুরুষের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তোরও একই অবস্থা। কি সুন্দর লাগছে তোকে, এক কথায় অসাধারণ। দাঁড়া, তোর কয়টা ছবি তুলে রাখি, তোর জন্মদিনের স্মৃতি হিসাবে উইশ করা যাবে। জিমান হাসি চেপে কোনোভাবে রুম থেকে বের হলো। বন্ধু মহলের বাকিদের ডাকতে গেল। এই সবাই এদিকে আয়, জিতুর অতি সুন্দর ঘুমন্ত মুখখানা দেখতে জলদি আয়। বাকিরা অবাক হলো, কিন্তু নোবা আটকে উঠল। হাই হাই, সে তো শুধু জিতুকে ভরকে দিতে চেয়েছিল, কিন্তু এখন সবাই জিতুকে নিয়ে মজা ওড়ালে সে যদি রেগে যায় তাহলে কি হবে তার? ভয়ে কেঁপে উঠল। নিজেকে নিজে কালি ছিল। কি দরকার ছিল ওর মুখে এত লিপস্টিক মাখানোর? অস্থিরতায় দাঁত দিয়ে নখ খুঁড়তে লাগলো। জিতু ভারী শরীরটাকে নিয়ে বিছানা থেকে নামলো। ওয়াশরুমে যাওয়ার জন্য প্রস্তুত নিল মাত্রই বন্ধুমলে সবাই হুড়মুড় করে তার সামনে এসে দাঁড়ালো। সবাই তার দিকে তাকে মুখ টিপে হাসছে। এর হেতু সে বুঝলো না। ভুরুতই কুচকে বলল, সবগুলো এভাবে পেঁচার মতো তাকায় আছিস কেন? হঠাৎই বন্ধু মলে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। জিতু জল শক্ত করলো। আবে হালা, তোর মুখটা আয়নায় দেখোস। আগে জানতাম মানুষ লিপস্টিক ঠোঁটে লাগায়, আর তুই তো পুরো লিপস্টিক মুখে নেমে রাখছস, নাকি কিছু পেটেও দিছস? জিতু দ্রুতই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। তার প্রতিবিম্ব দৃষ্টিগোচর হতেই বিস্ময়ে দু চোখ কঠোর থেকে বের হওয়ার উপক্রম। দুই গালে বড় বড় দুটো বৃত্ত, ঠোঁটে আর চোখের পাতেও লিপস্টিক দিয়ে আলপনা এঁকে দেওয়া। দিন দিন বউ তার দুষ্ট হয়ে যাচ্ছে। এবার তো তাকেও একটু একটু দুষ্টামি করতে হবে। দু গালে হাত রেখে সানির জবাবে বলল, আমার বউয়ের লিপস্টিক দরকার হলে মুখে মাখবো, নয়তো খাবো। তোদের এত হিংসে হচ্ছে কেন? সবগুলো জড়ো হয়ে কি ফোন দিয়ে আটলি বলতো? বন্ধুমল হা হয়ে আছে। চিন্ময় গালি ছুল, শালা হারামি রে, কবুল বলার আগেও বিয়ে করবি না বলে কত চেঁচাইলে, হ্যাঁ? আর এখন আমার বউ আমার বউ, হ্যাঁ? এত জলদি পরিবর্তন? তোদের কথা শেষ হলে সবগুলো বাইর হ। আমার বউকে ডেকে দে, তার সাথে আমার গোপন আলাপ আছে। যা জলদি গিয়ে বল। শালা গিরগিটিও তোর থেকে ভালো আছে। নুপা দরজার পাশে দাঁড়ানো ছিল এতক্ষণ। বন্ধুমহলের কথোপকথন সবই শুনলো। ভয়ে শুকনো ঢোক গিল। পালাতে হবে দ্রুতই। কোথায় যাবে এখন? সে ছুটল কিচেন রুমের দিকে। আর জিতু তাকে কাছে চিপিয়ে খাবে। এই কান ধরছে, জীবনেও আর এমন মজা করবে না। এরবারের মতো ভাবছে। সারা ঘর তন্না তন্না করে নুবাকে খুঁজছে জিমান, চিন্ময়। বাকিরাও ইচ্ছাকৃত হাঁক ছাড়ছে। নোবা ভাবি, কোথায় আপনি? বেরিয়ে আসুন, আপনার মহান স্বামী আপনাকে ডাকছে।
এদিকে নুবা লজ্জায় তলিয়ে যাচ্ছে। এই বন্ধুমহল তাকে জ্বালিয়ে মারছে। রুবি নুবাকে কিচেনে প্রবেশ করতে দেখেছে। সে মুচকি হাসলো। মেয়েটার চঞ্চলতা আবার ফিরে এসেছে। এই যে অগোচরে স্বামীকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছে, এগুলো তার চঞ্চলতার চিহ্ন, স্বামীকে মেনে নেওয়ার আলামত। সে কিচেনে গিয়ে বারান্দায় উকি দিল। নুবা ঘাপটি মেরে বসে আছে সেখানে। সে গলা খাকারি দিয়ে তাকে ডাকলো। নুবা, যা তো, জামাই বাবাজি কি যেন খুঁজতেছে বোধ হয়, পাচ্ছে না, তুই কি বের করে দে। নুবা চমকে উঠল খালার কথায়। হাই হাই, শেষে তার খালামণি তাকে ধরিয়ে দিল। ওদিক থেকে চিন্ময়ের জোরালো ডাক শোনা গেল। নোবা ভাবে, আপনি কিচেনে কি করেন? আপনাকে জিতু ডাকছে তো। নুবা হতাশায় সুর দিল মুখে। তার খালামণি মীর জাফরি করলো তার সাথে। তস্ত্র পায়ে রুমে প্রবেশ করলো। রুম পুরাই অন্ধকারচ্ছন্ন। হাঁটতে হাঁটতে কোনোভাবে বাতি জ্বালালো। তাকাতেই জিতুর অগ্নিদৃষ্টি চোখে পড়ল। দুহাত বগল দাপা করে দাঁড়িয়ে আছে, নাক ফুলে লাল হয়ে গেছে। দৃষ্টি দেখে বাক শোনো। জিতু তীর গলায় ডাকলো, সামনে এসো। নুবা আরও দু কদম সামনে এসে দাঁড়ালো। জিতু ফের বলে উঠল, প্রথম কোন অংশ থেকে শুরু করেছিলে? প্রশ্ন না বুঝে নুবা কাপা গলায় জিজ্ঞেস করলো। মানে? জিতুরিতে হাসি পেল। বউ তার মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। বাম পা ঈষৎ কাছে আর ডান পায়ের আঙ্গুল দিয়ে মেঝে খুঁচিয়ে যাচ্ছে। বইয়ের ভর্ত মুখ থেকে নিজেকে বেশ কষ্টে সংযত করলো। ফের বলে উঠল, আগে গালে না ঠোঁটে, নাকি চোখে লিপস্টিক মেখেছো সেটাই জিজ্ঞেস করছি। আগে বাম গালে, তারপর ডান গালে, এরপর ঠোঁট, শেষে চোখ। নুবার কথা শেষ হওয়া মাত্রই জিতুর দুহাত তার মাথার দুপাশে রাখলো। নুবা তড়িৎ চোখ বন্ধ করলো। হুট করে এমনটা হয় ভ্যাবাচাকা খেয়ে গেল। এটা কি ছিল? এখনো ধোঁয়াশা মনে হচ্ছে। মুখে মাখানো শেষে জিতু নুবার কাঁধে হাত রেখে আয়নার সামনে দাঁড় করলো। এক ভুরু উঁচিয়ে নুবাকে বলে উঠল, এবার দেখো, দুজনকে সেম সেম লাগছে। একই আলপনা দুজনের মুখে, পার্থক্য শুধু তুমি হাত দিয়ে করেছো আর আমি মুখ দিয়ে। দারুণ না? আমার তো বেশ লেগেছে। হুড়মুড় করে গাড়ি থেকে নামলো বন্ধুমহল। পতেঙ্গা সমুদ্রের সৈকতে দুটো গাড়ি নিয়ে এসেছে তারা। সূর্য অস্তের সময় হয়ে এলো প্রায়। হৃদের এক হাতে বন্দি সোনিয়ার হাত, অন্য হাতে চিন্ময়ের হাতে। চারিদিকে এত মনোরম দৃশ্য দেখে সোনিয়া হাসছে। সে এক প্রাণবন্ত হাসি। হৃদি অপলক তাকিয়ে আছে। কি সুন্দর মুগ্ধময় সেই হাসি। এত সুন্দর কেন তিনি? তিনজনই একসাথে দাঁড়িয়েছে উঁচু রাস্তার কর্ণধারে। চিন্ময় হৃদিকে ডাকলো, এই পিচ্ছি, তুমি আমার মাকে পটালে কি করে বলো তো? রীতি কটমট করে তাকালো। ইচ্ছে করছে কয়েকটা কটু বাক্য শুনিয়ে দিতে। কত বড় সাহস তাকে পিচ্ছি ডাকে। তার পিচ্ছি বাচ্চার মা হবে সে, আর আসছে পিচ্ছি ডাকতে। বেয়াদব জামাই তার লজ্জা করে না বউকে পিচ্ছি ডাকতে? সে চিন্ময়ের কথার জবাব দিল না। চিন্ময় জবাব না পেয়ে হৃদের মাথায় আলতো হাতে চাপড় মারল। ফের বলে উঠল, পিচ্ছি মাইয়া, হ্যাঁ, মুখে ললিপপ দিছো, জবাব দাও না কেন? বিয়ে হলে বাচ্চার মা হয়ে যাব, আমাকে পিচ্ছি বলেন কোন সাহসে? চিন্ময় পুরাই থো। কি বলে এই মেয়ে? তার হাঁটুর বয়সী মেয়ে বিয়ে হলে বাচ্চার মা হয়ে যাবে? কি সাংঘাতিক চিন্তা ভাবনা! বাপরে, এই মেয়ে তো তার থেকেও ঠোঁট কাটা। তার কপালে জুটবে এমন বউ আল্লাহ জানে। অদূরে দাঁড়ানো জিমান জুই মিটমিট করে হাসছে। জুয়ের জহুরি চোখ অনেক কিছুই পর্যবেক্ষণ করলো। ও যাচাচিত মনে বলে উঠল, এদিকে তিনজনকে বেশ মানিয়েছে। দেখতেই মনে হচ্ছে এক সুখী পরিবার। চিন্ময়ের জন্য হৃদি মেয়েটা সবচেয়ে উত্তম হবে, তাই না জিমান? জিমানের মুখের কোণে তাচ্ছিলের হাসি। হতাশার সুর বলে উঠল, শুধু মানলেই হবে না, অবস্থানও দেখতে হবে। চিন্ময়ের ওসি মামা নিজের মেয়ের জন্য পাত্র হিসাবে আজ নয়, সে ছোট্টবেলা থেকে পছন্দ করে রেখে দিয়েছে। বিয়ে না হলেও পারিবারিকভাবে কথা অনেকটাই এগিয়ে আছে। চিন্ময়ের মাস্টার শেষ হবে, কুমুদের ওই বিএসসি শেষ হবে তখন। এরপর বিয়ের সানাই বাজবে দুজনে। চাইলেও চিন্ময় অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কারণ তার যে পরিবার, তার অভিভাবক দুটোই তার মামা। সেই ছোট্টবেলায় মামা তাকে আশ্রয় দিয়েছে। তার অসুস্থ মাকে তার মামা এতদিন আগলে রেখেছে। সেই প্রতিদান স্বরূপ হলেও কুমুদকে তাহার বিয়ে করতেই হবে। বাস্তবতা বড্ড কঠিন রে জয়ী। জুই দীর্ঘশ্বাস ছাড়ল নীরবে। দৃষ্টি পড়ল মুবিনের দিকে। সুঠাম গর্ণের ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে।
দেখলে আজকাল অসুস্থ লাগে। মাথাভর্তি শুধু তার পরিবার নিয়ে দুশ্চিন্তা, কিভাবে নিজের পরিবারকে ভালো রাখবে। 2 বোন বড় হচ্ছে, তাদের পড়াশোনা, বিয়ে এসব ভাবেই সারাক্ষণ। অথচ নিজের শরীর যে অসুস্থ সেই চিন্তা যেন তার মাথার মধ্যেও নেই। কি অদ্ভুত এই ছেলে। অবশ্য সেও তো একই পথের সারথি, কিন্তু তার সাথে কিছু জিনিস অভিন্ন। তাকে পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সে যে মনের কোণে একজনকে বাক্সবন্দি করে রেখেছে। যদি একবার মুবিন তাকে বলতো জয়ফুল আমার মতো সাফসা মানুষটিকে বিয়ে করবে, সে নির্দ্বিধায় সম্মতি জ্ঞাপন করত। এখন কি সে মেয়ে হয়ে প্রস্তাব দেবে? যদি মুবিন ফিরিয়ে দেয়, হাপ্পিদেশ করলো নিঃস্মনে, কিন্তু এখন কথা বলতে দোষ কথায়। সে পায়ের কদম বাড়ালো, বিমূঢ় হয়ে বসে থাকা মুবিনের পাশে বসলো, মোলায়েম গলায় বলে উঠল, কি হয়েছে মুবিন? তোমার শরীর অসুস্থ মনে হচ্ছে, কি সমস্যা হয়েছে? মুবিন যেন অথই জ্বলে পড়লো। হুট করে তার পাশে জুই এসে বসবে ভাবিনি সে। শরীর তার বড্ড খারাপ, বুকের ব্যথা বেড়েছে, কিন্তু ডাক্তার দেখাবে কখন? নিজেকে নিয়ে এত ভাবার সময় আছে? জুয়ের দিকে আর চোখে তাকালো। মেয়েটার গায়ে গাঢ় খয়েরি রঙের জামা, তার সাথে ধূসর রঙা হিজাব পরিহিত, পান পাতার মতো মুখশ্রী হিজাবের অদলে ঢাকা পড়েছে। তবুও তার জীবকের নিম্নভাগে থাকা টোল তীর সমান। মেয়েটার মুখশ্রীতে চিন্তার সাপ পোলো অদ্ভুতভাবে সুন্দর লাগে। তার সাথে বসে চিন্তিত রমণীর মতো তাকে শারীরিক সমস্যা জিজ্ঞেস করছে। দেখতে কেমন বউ বউ লাগছে। মুমিন আচমকে অদ্ভুতভাবে হেসে উঠল। জুই বিস্মিত হলো, ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে মুবিন? তুমি এভাবে হাসছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? মুবিন হাসি থামালো। জুইকে রাগানোর ইচ্ছে নেই। মেয়েটা এমনিতেই অনেক শান্ত, কিন্তু রাগলে বেশ কঠিন হয়ে যায়। নিজের অসুস্থতাকে একপাশে রেখে জুই জবাব দিল, গলাটা কিঞ্চিত কম্বিত। তেমন কিছু না জুই, সামান্য বুকে ব্যথা হচ্ছে, এই যা। আচ্ছা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ওষুধ খেয়েছি ব্যথার। তুমি একজন রসায়ন বিভাগের ছাত্র, মানব শরীর নিয়ে অনেক ভালোই ধারণা আছে। বুকের ব্যথাকে সামান্য বলছো মুবিন? মুবিন ফের চমকালো। মেয়েটা আজকে তাকে শাসন করছে। এভাবে তাকে আর কেউ শাসন করে না। এমন শাসন তো প্রিয় মানুষই করে। তার অদ্ভুত শিহরণ হচ্ছে। বুকের ব্যথাও যেন খুব দ্রুত সেরে যাচ্ছে। খুব বলতে ইচ্ছে করছে, জুইফুল এভাবে মাঝে মধ্যে শাসন করবে, তাহলে দেখবে আমি দ্রুতই ভালো হয়ে যাব। গলার স্বরে কমনীয়তা, জবাবে পড়ল, জুইফুল তোমার ভয়ে বুকের ব্যথা হাওয়া হয়ে গেছে। এক বাক্যে বলেই কিঞ্চিত শব্দ করে হেসে উঠল সে। ফের জুয়ের দিকে দৃষ্টি দিল। নিজের অজান্তেই বলে উঠল, সকালে কি হয়েছিল তোমার? তোমাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল তখন। বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? জুই দীর্ঘশ্বাস চালো। মুবিন কিভাবে তার কথা ঘুরিয়ে নিল। নিজের কথার উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করছে। রগর গলায় জবাব দিল, মুবিন, তোমার রাজনীতিতে যোগ দেওয়া উচিত। রাজনীতি? যেখানে কোনো নীতি নেই সেখানে কেন যোগ দেব? কারণ তুমি ভালোই প্রশ্নের উত্তর দিতে পারো, উল্টো প্রশ্নকর্তাকে প্রশ্ন ছুটতে পারো। দারুণ দক্ষতা আছে এই দিক থেকে, তাই বলছি রাজনীতিতে যোগ দেওয়া উচিত। মুবিন মৃদু হাসলো। মেয়েটা রেগে গেল তার উপর। জবাবে বলল, রাগ করো নাকি জুইফুল? যে জবাব দিল না, নিশ্চুপ বসে আছে, দৃষ্টি তার সমুদ্রের পানে। মুবিনও তার দৃষ্টি অনুসরণ করে সেও সমুদ্রের সৌন্দর্য উপভোগে মনোযোগ দিল। সূর্য অস্তের কিছু মুহূর্ত বাকি। পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধু মহলে সবাই পিচ ঢালা রাস্তায় দণ্ডায়মান। দৃষ্টি তাদের পশ্চিম দিকের সমুদ্রের মাঝে থালার মতো ডুব দেওয়া সূর্য অস্তের দিকে। এমন সূর্যাস্ত নুবা গত 3 বছর ধরে বহুবার দেখেছে, কিন্তু আজকে সূর্য অস্ত এসেছে তার জীবনে একরাশ লজ্জা নিয়ে। মুখ লুকিয়ে সে জিতুর আড়াল হয়ে আছে। লোকটার দিকে তাকাতেই লজ্জায় মরমর অবস্থা। এখনও সেই দৃশ্য তার চোখে ভাসছে। লিপস্টিক মাখানো জিতুর মুখটা তার মুখে ঘষে ঘষে নিজের সব দাগ তার মুখে এঁটে দিয়েছে। শেষে তার ঠোঁটে গিয়েও একই কাজ করেছে। বদলোক একটা, কি লজ্জাটা না পেয়েছে সে। লজ্জারত দৃষ্টিতে হাঁসফাঁস করছে, অথচ অজান্তে তার অবস্থান রাস্তার মাঝামাঝিতে এসে গেছে। সন্ধ্যাকালীন মুহূর্তে অচেনা মানুষের আগমন বেড়ে যায়। সূর্যাস্ত দেখতে ছুটে আসে অসংখ্য পর্যটক। এত কোলাহল আর ভিড়ের মাঝে জিতুর দৃষ্টি নোবার দিকে। সহসাই ছুটে এলো তার কাছে। রাস্তার মাঝ থেকে নোবাকে দ্রুতই সরিয়ে একপাশেই দাঁড় করালো। বেশ জোরে এক রামধমক দিল। অকালে আমাকে বিধবা করার ইচ্ছে আছে নাকি তোমার? বোকা মেয়ে কোথাকার।
ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে নুবা। সে কি করলো আবার? এলো বিধবা হবে কেন? আশ্চর্য তো। নিজ মানে অজস্র প্রশ্ন আরলো, কিন্তু বলার সাহস নেই এ লোককে। বলে ফের ধমক দেবে এখন। জিতুর রক্তিম অক্ষিতয়, মুখের চল বেশ শক্ত, কিন্তু স্বর নমনীয় করলো। পাশ দিয়ে কতগুলো ছেলে গেছে, হুঁশ আছে তোমার? ছেলেগুলোর মুখশ্রীতে স্পষ্ট বিকৃত লালসার ছাপ। এরা তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিত। এখন ভিড়ের মধ্যে পড়লে তোমার কি অবস্থা হতো? মাথায় কি বুদ্ধিশুদ্ধি নেই? আমার থেকে পালিয়ে তোমার কী লাভ হচ্ছে বলো তো? উল্টো ক্ষতিটাই হচ্ছে। বোকা মেয়ে কোথাকার। দ্বিতীয় বাক্যে বিনিময় ছাড়া নুবার এক হাত টেনে নিজের হাতসহ পকেটে ঢুকালো সে। ফের বলে উঠল, যেভাবে হাত রেখেছি সেভাবেই হাত রাখবে। একদম আমার কাছাকাছি থাকবে। আমি না বলা পর্যন্ত নড়বেও না। নুবা নাক ফুলে উঠেছে রাগে, কিন্তু গলা স্বর কম্পমান। জবাবে বলল, এভাবে হাত ঢোকানোর মানে কি? সবাই তাকিয়ে আছে ওইদিকে। সবাই তাকিয়ে থাকলে আমার কি? 15 লক্ষ টাকা নগদ মোহরানা দিয়ে বিয়ে করেছি। 10 লক্ষ টাকা সাজ পোশাক দিয়েছি। বিয়ের অনুষ্ঠানে খরচ করেছি 8 লক্ষ টাকা। বউয়ের ব্যাংক অ্যাকাউন্টে আছে 20 লক্ষ টাকা। তার শ্বশুর মশাই 40 লক্ষ টাকা দামের একটা ফ্ল্যাটও লিখে দিয়েছেন। আরও কত কিছু আছে, সেসব তো বাদই দিলাম। বুঝতে পেরেছো কত দামি আমার বউ? ওদের কাছে এত দামি বউ আছে? নুবা লজ্জা ভুলে জিতুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। দামি বউ? তাকে এত কিছু দিয়েছে ও, এজন্য তাকে দেখে রাখছে। টাকার মূল্যটাই বেশি হলো, মানুষ হিসেবে তার দাম নেই। বেশ অভিমান জমলো জিতুর উপর। একটু ভালোবেসি তো বলা যায়। জিতু ফের একবার নুবার দিকে তাকালো। তার বইয়ের মুখশ্রী জুড়ে তিমির আধার নেমেছে। গলা খাকারি দিল নুবার উদ্দেশ্যে। ফের রগর গলেই পড়ল, বললে তুমি বিশ্বাস করবে না। তোমাকে এই মুহূর্তে কার মতো লাগছে? তুমি দেখতে একদম হুবহু তার মতো। নুবা ভাবনায় পড়ল, কার মতো লাগতে পারে? কে সেই ব্যক্তি? বেশ গভীর চিন্তায় মশগুল। পাশে দাঁড়িয়ে থাকা একটা লম্বা গাছের দিকে ইশারা করলো জিতু। আচমকাই বলে উঠল, ওই গাছের দিকে তাকাও নুবা। দেখেছো তোমার হুবহু কপি কি সুন্দর করে বসে আছে। নুবা গাছের দিকে তাকালো। ভ্রুদয় মুহূর্তে কুচকে গেল। কত বদলোক এই জিতু টিম। সে দেখতে ওই প্যাচের মতো। সে জিতুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। হুট করে দু ঠোঁট ফাঁক করে দাঁত গেলিয়ে ভেঙচি কাটল। হঠাৎই নুবার এমন অদ্ভুত ভেঙচি দেখে জিতুর নিজের দম বন্ধ করে রাখা হাসি আর থামাতে পারল না। মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল। জিতুর হাসির শব্দ শুনে বন্ধু মহলের দৃষ্টি পড়ল তার দিকে। সবার চক্ষু চরকাজ। এটা সত্যিই জিতু তো? ঠিক কতদিন পর এই ছেলেকে এমন প্রাণ খুলে হাসতে দেখছে। এই হাসি যেন জিতুর চক্ষু শুলছিল। সে হাসতেই ভুলে গিয়েছিল। নুবা চমকালো। সে কি করেছে নিজে জানে না। নিজের অজান্তেই হুট করে এমন কিছু করে ফেলেছে, কিন্তু তার বিনিময়ে এত সুন্দর দৃশ্য দেখবে তা কল্পনা অতীত। জিতুকে সে কখনো হাসতে দেখেনি, আজ প্রথমবার দেখলো। লোকটার হাসি এত মুগ্ধময়। আহা, কি স্নিগ্ধতাপূর্ণ সেই হাসি। চিকন সরু দাঁত, হাসলেই দুই ঠোঁটের শেষ প্রান্তে কি সুন্দর দুটো টোল পড়ে। ছেলেদের হাসিও এত সুন্দর হয়, জিতুর হাসি না দেখলে জানতোই না। কয়েক মুহূর্তের সেই হাসিতে সে ফিদা হয়ে গেছে। না জানি আরও কত গুণ আছে এই বদলোকের। মন্ত্রমুগ্ধে নাই সে জিতুর দিকে তাকিয়ে আছে। জিতু এখনও হাসছে। অবাকের চরম শিখরে বন্ধুমহল। সবার মুখ অদ্ভুতভাবে হা হয়ে আছে। এটা আসলে সেই জিতু তো, যার অসংখ্য পাগলামির সাক্ষী তারা গত 3টা বছর ধরে। হুট করে জিমান চিন্ময় দুজনে জিতুর সম্মুখে দাঁড়ালো। জিমান জহুরির চোখ বোলালো জিতুর উপর, টিপ্পনি মেরে পড়ল, এতগুলো সিঙ্গেল মানুষ সামনে দাঁড়িয়ে আছি, তুই এইভাবে খোলাখুলি প্রেম করতে পারিস না জিতু? একটু তো সম্মান দে আমাদের। কিছু রোম্যান্স রুমের জন্য না হয় বাঁচিয়ে রাখো। আমাদের সামনে এত রোম্যান্স করলে আমাদের মনটাও তো বউ বউ করবে নাকি? তোর দয়া মায়া না থাক, লজ্জা তো করতেই পারিস বন্ধুদের সামনে, তাই না? দুজনেই ভেবেছিল জিতু ভীষণ লজ্জা পাবে, বইয়ের হাত ছেড়ে দিয়ে খানিকটা ইতস্তবোধ করবে, কিন্তু জিতু তাদের ভাবনায় পানি ঢেলে উল্টো টিপ্পনি মারল, দলিল করা বউ আমার, তাই যেখানে খুশি সেখানে রোম্যান্স করব। কিন্তু কথা হচ্ছে তোমার না বউ রেডি করা আছে? তবু দুজনে আমার দু শালির সাথে লাইন মারছিস। আমি কি একবারও তোদের কিছু বলেছি? দুজনে এক পলক নীলাপ রীতির দিকে তাকালো। একটা তো লেদা বাচ্চা, অন্যটা পিচ্ছি, এদের সাথে লাইন মেরে শান্তি আছে? ফের দুজনেই জিতুর দিকে তাকালো। জিমান কিরমির করে বলে উঠল, এখন বিয়ের বয়স, তোর এই লেদা বাচ্চা শালির সাথে লাইন মেরে লাভ আছে? এক যুগ অপেক্ষা করতে হবে বিয়ে করতে হলে। ততদিনে আমার যৌবনে ফাটা পড়বে।
তাছাড়া আমার কর্ণের বাপ তার ছেলের জন্য পরীর মতো বউ ঠিক করে রেখেছে। ওদাই খামোকা নিজের বউ দেখতে অন্যের লাদা বউ পাড়ার দরকার আছে আমার? যত সব আজগুবি কথা বলিস। চিন্ময়ও দাঁতে দাঁত চাপলো, হিসিয়ে পড়ল। বেয়ান সাহেবা বললে লাইন মারা হয়। শালা সবাইরে কি তোর মতো ভাবিস নাকি তুই? নুবা ভাবির সামনে আছে বলে বাকিটার বললাম না, তবে সানলাইট হলে এখন বলতো হালা 1 নম্বর তুই কামিনা তুই। জিতু মাছি তাড়ানোর মতো জবাব দিল। যা সর দুজনেই, যেখানে ছিলি সেখানেই যা। আমার বউ লজ্জা পাচ্ছে তোদের দেখে। তোরা আর কিছুক্ষণ থাকলে বউ আমার নির্ঘাত অক্কা পাবে এখন। এ বাকেই নুবা যেন আরো লজ্জা মিয়ে গেল। সত্যি হাঁসফাঁস লাগছে। হাত ছাড়ানোর দীর্ঘ চেষ্টা করছে সে, কিন্তু বদলক উল্টো তার হাত ধরে রেখেছে, লজ্জানত দৃষ্টি তার নিচের দিকে। বিড়বিড় করে গালি ছুড়ল জিতুর উদ্দেশ্যে, কিন্তু জিতু ভাবলেশীন। জিমান যেন আকাশ থেকে পড়ল। মাত্র একদিনের ব্যবধানে এত পরিবর্তন পারে কেউ হতে? তবে মুখের আদল কঠিন হলো তার মন উচ্ছ্বাসিত। অবশেষে সেই দুষ্টু জিতুকে ফিরে পেয়েছে, যাকে সে ভীষণ মিস করত। চিন্ময়ের দিকে ইশারা করে দুজনের সামনের দিকে পায়ের কদম বাড়ালো। চিন্ময়ও বেশ উৎফুল্ল, কিন্তু দুজনের কেউ প্রকাশ করলো না। তবে চিন্ময় নিজ মনে কুটিল চিন্তায় মগ্ন। আজ তো জিতুর কিলি উড়াবে সে। মনের মাঝে শয়তানি ভাবনা ঘুরপাক খাচ্ছে তার। এবার জমবে মজা। সানি রকি নিস্তব্ধতায় আচ্ছন্ন। নীলাবৃতি দুজনেই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সানিও কম কিসে, সেও হ্যাঁ বলে দিয়েছে। তার সাথে রকিও যোগ হয়েছে, কিন্তু মনের মাঝে কিঞ্চিত ভয় উদীয়মান। কি যে হবে তার? সন্ধ্যাকালীন মুহূর্ত, বেশ রমরমা পতেঙ্গা সমুদ্র সৈকত। খাবারের আয়োজন আর মানুষের ঢল দুটোই উপচে উপচে পড়ছে। এখন বন্ধুমহল বসেছে দুতলার এক অভিজাত রেস্টুরেন্টে। এখানে হরেক রকমের চিংড়ি ও কাঁকড়া পাওয়া যায়। চিংড়ি কাঁকড়া খাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। পাশের ফুচকা চটপটির দোকান। নীলাভের মনে দুষ্টু বুদ্ধির উদয় হয়েছে। সে রীতিকে পড়ল, আপু, সেই চ্যালেঞ্জ পূরণ করার সময় এসেছে। সবাই ভিন্ন প্রসঙ্গ নিয়ে মগ্ন হলো। নীলাভ রীতি দুজনেই নেমেছে এক ভিন্ন বিষয় নিয়ে। সানি, রকি, রীতি আর নীলাভের মাঝে প্রতিযোগিতা হবে, কে সবচেয়ে বেশি ঝাল ফুচকা খেতে পারে। সময় নির্ধারণ করলো মাত্র 10 মিনিট। এর মাঝে চিন্ময় বলে উঠল সেও অংশগ্রহণ করবে। পাশে থাকা নীলাভ সে হৃদির দিকে ইশারা করলো, চিন্ময়কে রাখা যাবে কিনা। হৃদও ইশারায় হ্যাঁ বলল। সবাই নিজের প্রসঙ্গ রেখে তাদের কৌতূহলী দৃষ্টি দিল প্রতিযোগিতার উপর। ছোট্ট ইনশিয়া মায়ের পাশ থেকে ছুটে এলো। নীলাভ হৃদির কাছে তার আকুতি মেলে ধরল, আধো আধো বুলিতে আওড়ালো, আনতে আমিও দেখব ফুটটা, আমিও, তাই তো? ছোট্ট ইনশিয়ার কথায় সবার মাঝে হাসির রোল পড়ে গেল। জিমান তাকে 1 প্লেট ফুচকা দিল, তবে দোকানদারকে অতি সপ্তপণে বলে দিল ঝাল না দিতে। 1 প্লেট ফুচকা পেয়ে ইনশিয়া হেসে উঠল। সেও খেলবে, তাই খেলা শুরু হওয়ার অপেক্ষায় থাকলো। এর মাঝে জিতু সবাইকে থামালো। আক্ষেপের সুর তুলো মুখে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিতুর কথা শুনে বাকিরাও হৈ হৈ করে উঠল। বন্ধু মহলের সবাই অংশগ্রহণ করবে। নুবা, ঈশিতা বাদ যাবে কেন? আর তারাও অংশগ্রহণ করবে। সময় নির্ধারণ হলো। প্রতিযোগিতায় সবচেয়ে কম ফুচকা খেয়েছে মুবিন, বেচারা 6টা খেয়ে কুপকাত। তারপর সিমি মাত্র 8টা। এরপর যথাক্রমে সানি, রকি 12টা, নীলাভ, লরিন 11টা, হৃদি 14টা, নুবা 15টা, ঈশিতা 13টা, জুই 9টা। চিন্ময়, জিমান, জিতু 3জনে সবচেয়ে বেশি। 3জনই সমানে 22টা খেয়ে প্রথম। এই 3জনের খাওয়া দেখে নুবা হতবাক। ছেলে হয়েও এত ঝালটক খেতে পারে, এদের না দেখলে সে কোনোদিন জানতই না। সবগুলো হিসিস করছে, কিন্তু এরা 3জনই মুখে আইসক্রিম দিয়ে বসে আছে। ঠান্ডা খেলে ঝাল কমে যায়। এরা আগে থেকেই প্রস্তুত ছিল। এরকম ছোট থেকেই কত প্রতিযোগিতা তার নিজেদের মধ্যে করেছে তার হিসেব নেই। আজ অনেকদিন পর আবার সেই অনুভূতি ফিরে পেল। হৃদি, নীলাভ হাহুতাশ করলো দীর্ঘ সময়। তারা এভাবে হেরে গেল। সানি, রকিও তাদের মজা উড়ালো। আহারে, বিয়ান সাহিবা হেরে গেলেন। দিল মে বহুত কষ্ট হচ্ছে আমার। হৃদি দাঁত কিরমিরিয়ে জবাব দিল, তাও আমি আপনার থেকে বেশি খাইছি। তারপরেও তো হেরে গেলেন। হৃদি জবাবে হাসলো, ক্ষীণ স্বরে জবাব দিল, হারলেও জামাইয়ের কাছে হারছি, সমস্যা কোথায়? সানি ভ্যাবাচেকা খেয়ে গেল। জামাই, সে তো নুবার, এর তো দুলাভাই। ব্যগ্য কণ্ঠে বলে উঠল, আপনার জামাই মানে? হৃদি মুচকি হাসলো, জবাব দিল রগর গলায়,
आप नहीं समझोगी। হ্যাঁ? হৃদি ফোঁত করে নিঃশ্বাস ছাড়ল, ফের বলে উঠল। আপনি বুঝবেন না, আপনি এখনো ছোট মানুষ, এসব হিসেব বুঝবেন না। সানি হতভম্ব। মানে কি? জিতু নোবাকে আইসক্রিম দিল, কানের কাছে ক্ষীণ স্বরে বলল। খেয়ে নাও, ঝাল লাগবে না। শুধু পানি খেলে ঝাল আরো বেশি মাত্রায় লাগবে। নোবা ধীর গলায় বলে উঠল। আপনি এত ঝাল কিভাবে খেলেন? জিতু কিঞ্চিত মুচকি হাসল। সেও নোবার মতো ধীর গলায় জবাব দিল। তোমার জামাইয়ের হিডেন ট্যালেন্ট বুঝলে, কিন্তু তুমি তো আমার মুখ ডুবাইলা। মাত্র 15টা ফুচকা খেলে। নোবা ভুরু কুঞ্চন করল। জলদয় শক্ত করে জবাব দিতে উদ্যত হতেই জিতু থামালো। আরে এভাবে তাকাও কেন? আমি ভয় পাই না। নোবা হতভম্ব। এ লোকের কত রূপ দেখবে আর কি লুকিয়ে আছে এর মাঝে। নিজের দৃষ্টি নত করলো দ্রুতই। মহা ধরিবাজ, তার সাথে সে কথা বলে পারবে না, বদলোক একটা। চিন্ময় হৃদিকে ডাকলো, কিছু একটা নিয়ে দীর্ঘ আলাপ করলো তারা। তারপর হুট করেই গায়েব। জিতু আচমকা চোখ বোলালো আশেপাশে, নোবাকে খুঁজে পেল না। হয়তো ভাবলো আশেপাশে কোথাও আছে। কিছু সময় পর খুঁজলো, কিন্তু নোবা, হৃদি, ঈশিতা এদের কাউকে দেখা গেল না। ছোট্ট ইনশিয়া তার সাথে বসে আছে। সে উঠতে চাইল, কিন্তু জিমান জোর করে আবার বসালো। জিতু এর হেতু বুঝলো না। বাসে যাবে না। ঘড়ির কাঁটায় রাত 8:25। কম তো সময় বাইরে ছিল না, কিন্তু জিমানের হেলদোল নেই। সে মনে সুখে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। জিতুর হাত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। দীর্ঘ সময় এভাবে অতিক্রম হলো। শেষে না পেরে তীক্ষ্ণ মেজাজে বলে উঠল। লম্পর বাচ্চা, তোর মতলব কি বলতো? এভাবে হাত ধরে রেখেছিস কেন? আমার না হওয়া নিষ্পাপ বাচ্চাগুলোকে কেন গালি দিচ্ছিস? ওরা কি করেছে? করলে তাদের বাপে করেছে। গালি দেয়া হলে তার বাপকে গালি দে, তার 14 গোষ্ঠীকে দেয়। তাও আমার নিষ্পাপ বাচ্চাকে দিবি না দয়া করে। জিতু জহুরির চোখ বুলালো, এক ভুরু উঁচিয়ে ধরল। কাহিনী কি বলতো? জিমান অতিষ্ঠ হয়ে উঠল জিতুর এমন তির্যক মন্তব্যই। হাত ছেড়ে দিল সে, ফের বলে উঠল। এবার দূরে গিয়ে মর, হাত ছেড়ে দিচ্ছি। জিতু কিঞ্চিত অবাক হলো। ফের কিছু জিজ্ঞেস করতে গিয়েও নিশ্চুপ বসে পড়ল। সবাইকে ডাকলো গাড়িতে ওঠার জন্য, কিন্তু নুবা, ঈশিতা দুজনকে পাওয়া গেল না। চিন্ময়ও নেই। ফের মনে সন্দেহের অবকাশ হলো। জিজ্ঞেস করতে যেই বলে উঠল। নুভা আর ঋষি ভাবে কিছু কেনাকাটা করবে, তাই শপিংয়ে গিয়েছে। সেখান থেকে সোজা বাসায় চলে যাবে। জিতুর ভীষণ রাগ হলো। তারপর শপিং করবে, তাকে বলেই হতো, সেও যেত। কিন্তু তাই বলে তাকে না বলে চলে গেছে। এটা মহা অন্যায় করেছে তার সাথে। এর শাস্তিও সে দেবে। চুপচাপ গাড়িতে গিয়ে বসলো সবার সাথে। 20 মিনিটের মাঝে বাসায় এসে পৌঁছালো। জিতু বেশ অবাক হলো। সবাই সামনে উপস্থিত হলো, নোবাকে দেখা গেল না। তার রাগ যেন থরথর করে বাড়ল। স্বামী হিসেবে ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্য না সে, কিন্তু নোবা তাও করল না। সোজা রুমে প্রবেশ করলো। সেখানেও নুবাকে পাওয়া গেল না। মনটাই বিষিয়ে গেল মুহূর্তে। ফ্রেশ হয়ে বসতে রাতের খাবার খেতে ডাকা হলো। সে যেতে চাইল না, কিন্তু রুবি এসে ডেকে নিয়ে গেল। চারপাশে ফের নজর বোলালো, কিন্তু নুবাকে এবারও নজরই পড়ল না। হঠাৎই তার বুক কোথাও উদাও হয়ে গেল। নিজের চেপে রাখা রাগ সংযত করে রুবিকে বলে উঠল। খালামুনি, নুবাই কোথায়? সে খাবে না? বাবা, ও তো খেয়ে ফেলেছে তুমি আসার আগে। মুহূর্তেই মুখশ্রীতে অমাবস্যার ঘোর অন্ধকার নামলো। হৃদ কাঁপনে চাপা কষ্ট অনুভব হলো ভীষণ। স্বামী হিসেবে না হোক, অন্তত মানুষ হিসাবে কি তার প্রতি মায়ের জন্ম নেয়নি? এতটা অবহেলা! নীরবে দীর্ঘশ্বাস বেরোলো বক্ষ স্থল থেকে। এটো হাতে ভাতের থালায় নাড়াচাড় করছে, কিন্তু লজ্জে উঠতে পারছে না। এই খাবার তার গলা দিয়ে নামবে না। জৈতুন এসে মাথায় হাত বুলালো, ঠাট্টার ছলে বলে উঠল। বউরে সারা খাইতে ভালো লাগে না? জিতু হকচকিয়ে গেল। তার দিকে বন্ধু মহলের দৃষ্টি পড়ল। জৈতুন বিবির জবাবে সে কিঞ্চিত মাথা নাড়ল না বলে, কিন্তু তার মন তো সত্যিই নুবাকে খুঁজে যাচ্ছে। সেই 2 ঘন্টা ধরেই দেখেনি, কোথায় তাও জানে না। বুকটা ভীষণ ছটফট করছে এক পলক বউকে দেখতে। কোথায় লুকানো মেয়েটা? তার মুখশ্রীর এমন হাল দেখে রুকাইয়ে বলে উঠল। নুবারে তোমার ছোট খালা ডাকছিল, এরপর তো আর বাসায় ফিরে নাই। তোমার খালা বলছে তোমারেও যাইতে। জিতু যেন প্রাণ ফিরে পেল দীর্ঘ সময় পর। নুবা সত্যি তার ছোট খালার বাসায়। তড়িঘড়ি নিজের খাবার শেষ করে খালার বাসার দিকে পায়ের কদম বাড়ালো। লিফটের সামনে আসতে দেখলো এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তাকে। তাই সিঁড়িতে দৌড়তই ছুটল। তার ছোট খালার পাশে এসে দেখলো সব কেমন শুনছেন নীরবতায় আচ্ছন্ন। মন তার সন্দেহপ্রবণ হলো, তাই কবিতাকে জিজ্ঞেস করলো।
খালামণি, নুবাহ তোমার বাসায় আসেনি? কবিতা অকপটে বলে উঠল। না, সে তো আমার বাসায় আসেনি। জিতু হতবাক। তার বউ কোথায়? সে লুকিয়ে আছে নাকি? কেউ লুকিয়ে রেখেছে? ফের দ্রুতই নিচে নামলো, নুবাদের পাশে আসলো। কিন্তু এখানে চিত্র আরও ভিন্ন। তার হার বজ্জাত বন্ধুগুলো কেউ সামনে নেই। রুবি দরজা খুলো, সে হাঁপিয়ে গেছে, ইতস্তবোধ করছিল বেশ। রুবিকে বলে উঠল, খালামণি, নুবাহ কোথায়? সে তো আমার খালামণির বাসায় যায়নি। নুবা তো তার রুমেই আছে। জিতু যেন আকাশ থেকে পড়লো। এ কেমন মজা করছে তার সাথে? তার হার বজ্জাত বন্ধুগুলো নাই। মুহূর্তে সব কোথাও উতাও হয়ে গেল, মস্তিষ্ক যেন অচল ভাবনাহীন। সে দ্রুতই নোবার রুমে প্রবেশ করলো। ঘুটঘুটে অন্ধকার রুম। সুইচ বোর্ডে বারবার চাপ দিল, কিন্তু রুমের বাতি জ্বলল না। তার কাছে সব কিছুই অদ্ভুত লাগছে। এসবের পিছনে তার হার বজ্জাত বন্ধুগুলোই আছে। সে নিশ্চিত তার বউটাকে এরাই গায়েব করে দিয়েছে, কিন্তু কোথায় লুকিয়েছে? সে বার কয়েক ডাকলো নুবা, কিন্তু কোনো ফিরতে জবাব এলো না। মেজাজ চটে গেল, তীক্ষ্ণ মেজাজে বলে উঠল, নুবাহ, জবাব দিচ্ছ না কেন? সামনে পেলে আজকে কঠিন শাস্তি দেব, আমাকে এভাবে হয়রানি করানোর জন্য। তাও জবাব এলো না। সে নিজের পকেটে হাত দিল। আরে, তার মোবাইল গেল কোথায়? রাগে গজগজ করতে লাগলো। হাতে হাতে বিছানায় এসে পড়লো। এবার হাতের নাগালে কোনো এক নারী অবৈধ ছোঁয়া পেল। সে হাত ধরে বলে উঠল। নুবাহ। অপর পাশ থেকে জবাব আসার আগেই রুমের বাতি জ্বলে উঠল। জিতু যা দেখলো তার চক্ষু চড়কাস। মুহূর্তেই মুখশ্রী লজ্জার অস্বস্তিতে রূপান্তর হলো। হাই হাই, সর্বনাশ! রুম ভর্তি মানুষ। জিতুর দিকে কালো মার্বেল পাথরের কয়েক জোড়া চক্ষু তাক করে আছে। নুবার রুম, অথচ নুবার ছায়াও নেই। এই রুম তার রুমের চেয়ে দ্বিগুণ ছোট। উত্তর থেকে দক্ষিণ দিকে প্রশস্ত। প্রবেশ করতে বাম পাশে দক্ষিণমুখী ওয়ার্ড্রোব, পরের টেবিল, সাথে লাগোয়া খাট। বাম পাশে মাঝারি সাইজের ছোট্ট আলনা ও ড্রেসিং টেবিল। দক্ষিণমুখী বারান্দা। সেখান থেকে সমুদ্রের হিমশীতল বাতাস হু হু করে ছুটে আসছে রুমের মধ্যে। রুমের বাতি জ্বলছে। তার বিভ্রম দৃষ্টি পুরো রুম জুড়ে। কাঁচা ফুলের তীব্র গন্ধ নাকে লাগছে। রুমের দেওয়ালে গোলাপ ও জারবেরা ফুল চিপকানো, কিন্তু বিছানার উপর ছাত্রীর ন্যায় দণ্ড, যার মধ্যে বেলি ও গোলাপ ফুলের তৈরি বৃত্তাকার বৃত্ত সাজানো হয়েছে। এত অল্প সময়ে সাজালো কিভাবে এত কিছু? 15 বা 20 মিনিট সময় হবে হয়তো। বেশ অবাক হলো। বিছানার সামনে গোল হয়ে দাঁড়ানো আছে হার বজ্জাত বন্ধুগুলো। পিছনে ছেলেরা আর মেয়েরা সামনে। কারোর মুখে উচ্চ বাক্য নেই, সবাই নিরীহ দৃষ্টি তার দিকে। তার ঈশিতা ভাবিও পুরো বন্ধুমল জোট বেঁধেছে। পাশেদার 2 পিচ্ছি শালিকাও আছে। একটু আগে যার হাত ধরে নুবা বলে ডেকেছিল সে আর কেউ নাই, তার ঈশিতা ভাবি ছিল। নিজ মনে দোয়া পড়ল। ভাগ্য সহায় ছিল বলে সে শুধু হাত ধরেছিল। লজ্জার অনলে পড়ছে সে, কিন্তু মুখের অদলে স্পষ্ট রাগ বিদ্যমান। বিদ্যুৎ বেগে রাগের পারদ থরথর করে বাড়ল, বই কি কমল না। যা জলস্বরে নিজের বন্ধুদের দিকে তাকালো। এসব কোন ধরনের মজা? নুবাহ কোথায়? চিন্ময় কাজ ঝাঁকালো, ভুরু নাচিয়ে বলল, বউ চাই তোর? এমন প্রশ্নে জিতু কপাল কুঁচকালো। আশ্চর্য তো, এটা কেমন প্রশ্ন? যেমনও পাল্টা প্রশ্ন ছুলো। বউ চাইলে 1 লক্ষ টাকা ক্যাশ প্রদান কর, তারপর বউ নিয়ে যা। জিতু বিমূর্ত দণ্ডায়মান। শ্রবণ করলো নির্ভীতে। এত টাকা তার কাছে ক্যাশ নেই, আর থাকলেও দিবে না তাকে এতক্ষণ হয়রানি করানোর জন্য। সানি দন্তপাটি দেখি হাসলো। তার আলুথালু সেই কুখ্যাত ছড়া কাটলো। রকি গানের মতো সুর তুলল, টাকা না দিলে বন্ধু বউ পাবে না। জিতু গভীর ভাবনায় মগ্ন। তার বউটাকে কোথায় লুকিয়ে রেখেছে? সবগুলো আজ একসাথে আটঘাট বেঁধে নেমেছে। কিছু সময় মন দোটানায় ভুগলো, পরক্ষণেই বলে উঠল, এত টাকা ক্যাশ নেই। বিদ্রুপের সুরে হেসে উঠল চিন্ময়। পাল্টা জবাব ছিল, অত কিছু জানি না, যা আছে বাইর কর, নয়তো বউ পাবি না। ঘড়ির কাঁটায় 11টায় জানান দিচ্ছে। সময় পেরিয়েছে অনেক। পকেট হাতে যা ক্যাশ ছিল জিমানের হাতে তুলে দিল। চিন্ময় জিমান বেশ সময় নিয়ে সব গুনে নিল। 50,500 টাকা। খুব একটা খারাপ না। তবুও চিন্ময় হতাশার সুর মুখে তুলল, বেশি খাটুনি গেছে আমার। পরিকল্পনা করে শুধু থেমে থাকিনি, কাজও দ্রুত করে করতে হয়েছে। হাতের সময় কম ছিল, সব ফুল আগে অন্য রুমে সেট করে দিয়েছি।
প্রত্যেকটা আলাদা আলাদা কাজ দিয়েছে যাতে 10 মিনিটে শেষ করতে পারি। মূল পরিকল্পনাকারী আমিই ছিলাম, বাকিরাও তো সহায়তা করেছে। রুম সাজানোর জন্য কাঁচা ফুল নিয়ে এসেছি, ঈশিতা ভাবিকে দিয়ে নুবা ভাবিকে আগে বাসায় পাঠিয়েছি। রুমও সাজিয়েছি অভিনব কায়দায়। এসবের জন্য তো আমাকে অতিরিক্ত কিছু পে করা উচিত তোর, তাই না? জিতু দুহাত বগল দাপা করে দাঁড়িয়ে আছে, জলদই শক্ত হয়ে আছে। রুক্ষ ভাষায় জবাব দিল, নিচ থেকে বের হবি নাকি ধাক্কা দিয়ে বের করব? সবার আগে ঈশিতা মুচকি হেসে পেরিয়ে গেল। তারপর লরিন, সিমি, জুই একসাথে বের হলো, সাথে নীলা প্রীতিও বের হয়ে গেল। মুবিন মুচকি হেসে জিতুর কাঁধে হাত রাখলো। বেস্ট অফ লাক, আসছি। সানি রকিও মুচকি হাসলো। আসি রে দোস্ত। চিন্ময় কানের কাছে ফিসফিস করলো, হ্যাভ এ গুড নাইট দোস্ত। সবার শেষে এসে জিমান হতাশার সুর তুলল মুখে। যাই করিস ভাই, আমার আগে বাচ্চা পয়দা করবি না কিন্তু। জিতু রক্তিম দৃষ্টিতে তাকালো, কিছু বলতে উদ্যত হলো। তার আগেই সব কয়টা পগার পার। সবাই বেরিয়ে যেতেই চোখে পড়লো রজনীগন্ধা ও গোলাপের পাপড়ির ল্যাপ শেপ। নিচে বড় করে লেখা আছে জিতু যোগ নুবা। আর বিছানার মধ্যিখানে বসে আছে লাল বেনারসি পরিহিত লাল টুকটুকে বউ। বেনারসি শাড়িতে আবিত রমণীকে দেখে থমকালো, দু চোখ আটকে গেল মুহূর্তে। তাই নুবা বন্ধুমহল যেতেই নুবা দৃশ্যমান হলো। এতক্ষণ এদের পেছনেই ছিল। তার হাড় বজ্জের বন্ধুগুলো তাকে আচ্ছা মজা দিয়েছে আজকে। সবে বেরিয়ে যেতে জিতু দ্রুতই দরজা বন্ধ করলো। নুবার মাথায় লম্বা ঘুমটা টানানো, মেহেদি রাঙ্গনো, দুহাত ভর্তি চুড়ি। নতুন বউ লাগছে একদম। দুজনের মাঝে বাক্য বিনিময় নেই, শুধু নিশ্চুপ একে অপরের উপস্থিতি অনুভব করছে। জিতু শব্দপণে বসলো বিছানায়, সহসাই নোবার কোলে নিচের মাথা রাখলো। ঘুমটের আদলে ঢাকা মুখের দিকে উকি দিল সে। নোবা নিচের দিকে তাকানোই ছিল। হুট করে জিতু তার দিকে তাকাতেই অযাচিতভাবে দৃষ্টি বিনিময় হয় তাদের। নুবা লজ্জে আড়ষ্ট হলো। জিতু মুচকি হেসে উঠল তার এমন অপ্রস্তুত ভাব দেখে। মুখের কোণে এখনো সেই হাসি। হুট করে সে নুবার দুহাত নিজের মুঠোবন্দি করলো, মুখের সামনে ধরে তার দুহাতে মন ভরে চুমু খেলো। তার বাম হাতের উল্টো পিঠে একটা বাদামি বর্ণের গোল তিল দেখেছি সে। নজর কেঁদেছে তার। ভীষণ ইচ্ছে ছিল এই তিলে একদিন মন ভরে চুমু খাবে। সেই অপূর্ণ ইচ্ছে তার পূর্ণ হলো আজ। বলার জন্য কত কথাই পড়ে আছে, অথচ সে কথা খুঁজে বেড়াচ্ছে। সারাদিন কত বকবক করেছে বউয়ের সাথে, কিন্তু এখন কি কথা বলা উচিত, কোন বাক্য দিয়ে শুরু করা উচিত? নতুন জীবনে পা রাখলে স্বামী স্ত্রী একে অপরকে কি বলে সেটা তো তার জানা নেই। মনটা বড্ড ব্যাকুল হলো। নুবার দুহাত এখনো মুষ্টিবদ্ধ। আচমকাই ডেকে উঠল, নুবা। অতি ক্ষীণ এক জবাব এলো। জিতু আলতো হাসলো। বক্ষস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নেত্রকোণে জল, নরম ভেজানো গলার স্বর। ফের বলে উঠল, নুবা, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যদি শোনো, তোমার স্বামীর এক বিবর্ণ অতীত ছিল। সে এক পাগল ছিল, কোনো এক রমণীতে আসক্ত ছিল। তখনও আমার পাশে থাকবে তো নুবা? নুবা চোখ মেলে তাকালো। বক্ষস্থলে সূক্ষ্ম চিনচিনে এক ব্যথার অনুভব হলো। তার স্বামীর অতীত ছিল। কোন সে অতীত জানার আগ্রহ বাড়ল দ্বিগুণ, কিন্তু গলাস্বর ভীষণ কাঁপছে। তারও যে সত্যটা জানা ভীষণ জরুরি। অভিমান জমে আছে দীর্ঘদিনের, তবু জবাব দিল, নির্দ্বিধায় আপনি অতীত বলতে পারেন। আপনার পাশে থাকার জন্যই এসেছি। ছেড়ে কোথায় যাব বলুন? জিতু নুবার কোল ছেড়ে উঠল। দু চোখের জল গড়িয়ে পড়ছে তার দুগাল পেয়ে। নুবার লম্বা ঘোমটা সরালো, তার দুগালে হাত রেখে বলে উঠল, সত্যি থাকবে? ছেড়ে যাবে না তো? বিশ্বাস করো, তুমি ছেড়ে গেলে আমি এবার মরেই যাব। নুবার ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতে, আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনার প্রাণীতেই আমার বাস। এই প্রাণ ছেড়ে কোথায় যাব আমি? কিন্তু গলাতে এই শব্দ গুচ্ছ বেরোলো না। শুধু মাথা নাড়িয়ে জবাবে বলল, যাব না। জিতু উচ্ছ্বাসিত হলো। নুবার কপালে আলতো করে চুমু খেলো। হঠাৎই ওয়াইড্রোবের উপর রাখা তার মুঠোফোন কর্কশ ধ্বনি তুলো। হুট করে আসা কলেই কিঞ্চিত বিরক্ত হলো সে। না চাইতো বিছানা ছেড়ে উঠল। মুঠোফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে ভড়কালো, কিন্তু নাম্বারটা তার পরিচিত মনে হলো। তড়িঘড়ি কল রিসিভ করলো। সালাম দিতেই ও পাশের কথা শুনে বাকরুদ্ধ। লোকটা তার পরিচয় দিতেই সে চুপসে গেল। নুবার সামনে কথা বলতে ইতস্তবোধ করছে বেশ। শেষে না পেরে সে বারান্দার দরজা খুলো। হিমেল হাওয়াই তার দগ্ধ হৃদয় শীতল করতে চাইল। ফের বলে উঠল, জি, এবার বলুন।
ওপাশ থেকে গড়গড় করে কথা বলে উঠল এসআই হারুন। ভাই, আপনি নোহা নামের একটা মাইয়ার খোঁজ নিতে কইছিলেন। তার পরিবারের খোঁজ পাইছি। তার 2 ভাই, একজন পটুয়াখালী থাকে, অন্যজন ঢাকার সাভারে থাকে। নোহার কেসটা দেখলাম আজকে ভাই, কিন্তু একটা কাহিনী আমি বুঝলাম না আসলে। আপনি কইলেন তার সাথে দেখা হয় নাই, তার চোখেও দেখেন নাই, তাইলে সে পোয়াতি হইল কেমনে? 6 সপ্তাহের পোয়াতি আসছিল কিন্তু। আর আরও কিছু ঘাপলা আছে ভাই এই জায়গায়। মেয়রের পোলার সাথে সম্পর্ক আছিল, গোপনে বিয়াও হইছে, কিন্তু জানাজানি হইলে মেয়রে বিয়া মাইনা নেয় নেই। তাই বিয়ে হওয়ার 2 মাস পরেই দুজনের সারাসারি হয়ে যায়। মেয়র নোহার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়। বাপ ভাই এরা অনেকদিন জেলেও আসিল। নোহা নিজের আর তার পরিবারের শোক সইতে না পেরে শেষমেশ নিজেকে বলিদান দেয়। আবার বাপ জেল থেকে বের হওয়ার 1 মাস পরেই হার্ট অ্যাটাক করে মারা যায়। মা মানসিকভাবে এখনও পাগল। মহিলা পটুয়াখালী থেকে ছোট ছেলের বাসায় আছেন আর কি। এই বাক্যগুলো জিতুর মস্তিষ্ক নিতে পারল না, কেমন অদ্ভুতরে লাগলো। এটা কি করে সম্ভব? তার গলা কাঁপছে, সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। তার নোহা এমন নয়। কম্পিত গলায় বলে উঠল, আপনি এসব কি বলছেন? ভুল তথ্য দিচ্ছেন কেন? এটা হতেই পারে না, ও এমন নয়। এসআই হারুন বেশ দৃঢ়তার সাথে জবাব দিল, বিশ্বাস না হইলে আমি আপনার কেসের পুরো ডিটেলস দেখাবো, আপনি নিজে আইসা দেখা যান। জিতু বাকরুদ্ধ, জবাব দিতে পারল না। ধপ করে বারান্দার শক্ত মেঝেতে লুটিয়ে পড়ল। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, সেই বিদঘুটে যন্ত্রণা যা সহ্য করার ক্ষমতা নেই। মুখে শুধু গঙ্গানির মতো শব্দ হচ্ছে। নুবা শব্দ পেয়ে ছুটে এলো। বারান্দার মেঝেতে জিতুকে পড়ে থাকতে দেখে আটকে উঠল। দ্রুতই জিতুর মাথা তুলো, 2 চোখ মুদিত, শুধু জল বেয়ে পানি গড়াচ্ছে। সে মুখে হাত রাখলো, অস্থির চিত্রে বলে উঠল, কি হয়েছে আপনার? এভাবে দপ করে পড়ে গেলেন কিভাবে? জিতুর মুখ থেকে অনবরত গঙ্গানির শব্দই বেরোলো। কথা বলার অবস্থায় নেই। নুপা অনেক কসরত করে তাকে ধরে ওঠালো, তারপর বিছানায় এনে বসালো। চোখের পানি পুনরায় মুছে দিল। সে ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে? কেন এভাবে কাঁদছেন? মন নিশ্চিত, কোনো বাক্য বেরোলো না জিতুর। আচমকাই বিছানায় শুয়ে পড়লো। এভাবে বেরোলো কিছু সময়। নুবা জিতুর কপাল টিপছে যাতে মাথা ব্যথা কমে। আচমকাই জিতু নুবাকে চাপটে ধরে তার বুকে মাথা রাখলো। 2 চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অবলীলায়। নুবা হাত দিয়ে বারবার মুছে দিল, তাও এই নোনা পানির প্রবাহ বন্ধ হওয়ার নামই নেই। সে ফের একবার আওড়ালো, আপনি একজনকে ভালোবাসেন তাই না? জিতুর ফিরতি জবাব এলো না, কিন্তু গঙ্গানির শব্দ আরও বাড়ল। চোখের জল যেন বাধাহীন আরও উপচে পড়ছে। কিন্তু জিতু তাদের দূরত্ব কমালো, আরও দৃঢ় বন্ধনে জড়িয়ে নিল তাকে। নুপার 2 চোখ আচমকাই জলে ভরে উঠল। মন তার চিৎকার করে বলে উঠল, আপনি আমায় কেন ভালোবাসেন নিন্দা? আমার কথা আপনার একটুও কেন মনে নেই? আপনার বোকা পাখিকে এভাবে ভুলে গেলেন, কিন্তু আমি তো আজও ভুলিনি। 3টা বছর ধরেই আপনার অপেক্ষায় কত বিনিদ্র রজনী কাটিয়েছি। আজ কত কাছে আপনি, চাইলেই ছুঁতে পারি, কিন্তু মনের দূরত্ব। আপনি আমার হয়েও হলেন না। এই কষ্ট আমাকে সারা জীবন পোহাবে ইমদাদ, কিভাবে সইব? রাত ক্রমশই বাড়ল। কত সময় পেরিয়েছে তারা দুজনেই অবজ্ঞ। জিতু স্থির হলো, মাথা ব্যথা নেই তার, তবে 2 চোখ জ্বালা করছে ভীষণ। বক্ষ বেদনায় জর্জরিত, কিন্তু সে তাদের মধ্যকার সম্পর্কের দূরত্ব ঘোচাতে চায়। নুবার দিকে এক পলক তাকালো। মেয়েটা কাঁদছে তাকে জাপটে ধরে। হিসকি উঠে গেছে। কত সৌভাগ্যবান সে, তার বউ তাকে ভালোবাসে। হোক না অযাচিত মুহূর্ত, কিন্তু নতুনভাবে শুরু করতে দোষ কথায়।